ওকে। আমাদের আজকের টপিকটা আমরা প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। এখন আমরা যে স্টাডি করব এটা ভ্যালিড হবে যখন একটা অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ থাকবে এবং এটা অ্যাকসেপ্টেবিলিটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ দরকার। এই জন্য আমাকে প্রথমে একটা স্টাডির আগেই স্যাম্পল সাইজটা ক্যালকুলেট করতে হয়। সাধারণত আগের যে স্টাডি গুলো থাকে সেই স্টাডি থেকে কিছু ভ্যালু ইউজ করে আমাদেরকে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে হয়। সেটা প্রপোর্শন হতে পারে, মিন এসডি হতে পারে, কোনো ভ্যালু থাকতে পারে, সেগুলোর মিন এবং এসডি ইউজ করেও আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে পারি। তবে আমরা যে স্টাডি গুলো করি সাধারণত প্রপোর্শন বা আমাদের যে সেন্সিটিভিটি পার্সেন্টেজে আমরা ক্যালকুলেট করি, সেটাও এক ধরনের প্রপোর্শন। সেটা ইউজ করে আমরা স্যাম্পল সাইজ সাধারণত ক্যালকুলেট করি। তবে এর সাথে আমাদেরকে কিছু ভ্যালু ইউজ করতে হয় যে আহ, এটা মানে আমাদের যে প্রপোর্শন আছে সেটার সাথে আমরা কি কি এক্সট্রা ইউজ করব। যেমন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যাকসেপ্টেবল ইরর। আমরা কতটুকু ভুল করব এটা আমাদেরকে আগে থেকেই ঠিক করতে হবে যে আমরা সর্বোচ্চ কতটুকু ভুল করতে পারি। সেটা 5%-এর নিচে হলে সবচেয়ে ভালো। তবে 10% পর্যন্ত করা যেতে পারে। 10-এর উপরে এটা ইউজ না করাই ভালো। সর্বোচ্চ 10। যদি ইরর কম হয় তাহলে স্যাম্পল সাইজটা বেশি হবে। আর যদি ইরর বেশি হয় স্যাম্পল সাইজটা কম হবে। ইরর যাই হোক, আমি মনে হয় ভুল বললাম। আসল কথা হচ্ছে স্যাম্পল সাইজ বেশি হলে ইররটা কম হবে। কিন্তু আমরা যেহেতু আগে থেকে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করে নিচ্ছি, সেজন্য আমাদের টার্গেট থাকবে যত কম ভুল থাকে বা অ্যাকসেপ্টেবল ইররটা কমে রাখতে হবে। ফাইনালি আমাদেরকে যেটা বলতে হবে সেটা হলো 10 এর নিচেই রাখতে হবে, কারণ আমরা চাই আমাদের স্যাম্পল সাইজটা একটু ছোট হোক। আমাদের একাডেমিক পারপাসে আমরা যে স্টাডি গুলো করি সেটা সাধারণত আমরা স্যাম্পল সাইজ ছোটই রাখতে চাই। আরেকটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স অথবা কারেসপন্ডিং একটা কনফিডেন্স লেভেল থাকে। আমরা যদি দেখি এখানে লেভেল অফ সিগনিফিকেন্স 5%, 2%, 1%, 0.1% এবং কারেসপন্ডিং কনফিডেন্স লেভেল হচ্ছে 95%, 98%। মানে 100 থেকে লেভেল অফ সিগনিফিকেন্সটা বাদ দিলে কনফিডেন্স লেভেল থাকে। এবং এর সাথে যত কনফিডেন্স লেভেলটা বাড়তেছে আমাদের এখানে ফলস পজিটিভ রেটটা তত কমতেছে। তার মানে আমরা যখন কনফিডেন্স লেভেলের কথা বলতেছি তখন আমরা চাচ্ছি যে ফলস পজিটিভ যতটা কম করা যায়। এবং এখানেও আমাদের সাধারণত আমরা কনফিডেন্স লেভেল বা কনফিডেন্সটা 95%ই ধরি এবং কারেসপন্ডিং একটা জেড ভ্যালু ইউজ করি আমরা 1.96। 95% কনফিডেন্সের কারেসপন্ডিং জেড ভ্যালু হলো 1.9। এবং যদি আমরা কনফিডেন্স লেভেল বাড়াই সেক্ষেত্রে জেড ভ্যালু বাড়বে এবং জেড ভ্যালু যদি বাড়ে সেক্ষেত্রে স্যাম্পল সাইজও বাড়বে। তো আমরা যেহেতু জেড ভ্যালুটা কি? জেড ভ্যালু আমাদের পরবর্তীতে বিভিন্ন স্টাডিতে আসবে। জেড ভ্যালু সেটা আমরা ভাইয়া পরে বলবো। আরেকটা কথা, লেভেল অফ সিগনিফিকেন্স এর সঙ্গে কি মার্জিন অফ ইররের কোনো সম্পর্ক আছে? না, অ্যাকসেপ্টেবল এরর আলাদা একটা ফাংশন আর লেভেল অফ সিগনিফিকেন্স আলাদা। লেভেল অফ সিগনিফিকেন্স এবং কনফিডেন্স লেভেলের মধ্যে সম্পর্ক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে আমরা কনফিডেন্স লেভেল যত বাড়াচ্ছি ফলস পজিটিভ তত কমবে। তার মানে আলটিমেটলি ফলস পজিটিভ আমরা কম করে একটা স্টাডি করতে চাচ্ছি। আর আমাদের 95%-এর নিচে যাওয়ার কোনো স্কোপ নাই। 95%ই আমরা সর্বনিম্ন। তার উপরে আমরা যেতে পারি, কিন্তু যেহেতু স্যাম্পল সাইজ বেশি হয়ে যাবে 95%-এর উপরে যদি যাই কনফিডেন্স লেভেল, সেক্ষেত্রে আহ, আমাদের স্যাম্পল সাইজ বাড়ার কারণে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা এত বেশি নিতে পারি না। আমাদের 1.96ই নিতে হয় বা 95% কনফিডেন্স লেভেলে নিতে হয়। এরপরে যেটা আছে পাওয়ার। পাওয়ারটা যদি দেখি, পাওয়ারটা হচ্ছে ফলস নেগেটিভের সাথে সম্পর্ক। আগেরটা ছিল ফলস পজিটিভ যেটা লেভেল অফ সিগনিফিকেন্স অথবা কনফিডেন্স লেভেলের সাথে ফলস পজিটিভের সম্পর্ক ছিল। পাওয়ারের সাথে সম্পর্ক হচ্ছে ফলস নেগেটিভ। এখন পাওয়ার যত আমরা বেশি নিব ফলস নেগেটিভের পরিমাণ তত কমবে। এটা তো অবশ্যই ভালো এবং কারেসপন্ডিং একটা জেড ভ্যালু আছে। এখন
আহ, আমরা তো আমাদের স্টাডি পারপোজে আমরা চাই স্যাম্পল সাইজটা একটু লিমিটেড রাখতে, সেই জন্য আমাদেরকে 80%টাই আমরা ব্যবহার করতে পারি। তবে আমরা এই লেভেল অফ সিগনিফিকেন্স অথবা কনফিডেন্স লেভেল নাকি আমরা পাওয়ার ব্যবহার করব, সেইটা নির্ভর করবে আমরা কোন টাইপের স্টাডি করতে যাচ্ছি সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলার উপরে। যেমন আমরা যেই স্টাডি গুলো করি ডায়াগনস্টিক পারফরমেন্সের জন্য, সেগুলোতে কনফিডেন্স লেভেলটাই ইউজ করা হয়। তবে জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাওয়ারটা, আমাদের টার্গেট হচ্ছে ফলস নেগেটিভটা যত কম করা যায়, পাওয়ারটা যত বেশি হবে ফলস নেগেটিভের পরিমাণ তত কমবে। এবং এটা পাশাপাশি যদি রাখি, যদি কনফিডেন্স লেভেল বাড়াই অথবা যদি পাওয়ার বাড়াই, কারেসপন্ডিং জেড ভ্যালু বাড়বে। এবং আমরা লেভেল অফ সিগনিফিকেন্স অথবা কনফিডেন্স লেভেলের জন্য জেড ভ্যালুটাকে জেড আলফা দিয়ে প্রকাশ করি এবং পাওয়ারের জন্য কারেসপন্ডিং জেড ভ্যালুকে জেড বিটা দিয়ে প্রকাশ করি। আলটিমেটলি কনফিডেন্স লেভেল অথবা পাওয়ার যেটাই বাড়ুক, জেড ভ্যালু বাড়বে এবং স্যাম্পল সাইজটা বাড়বে। এখন আমরা আমাদের লিমিটেড স্যাম্পল সাইজের জন্য 95 এর নিচে যেতে পারবো না, আবার এদিকে 80 এর নিচে যেতে পারবো না। এখন আমরা যদি স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে চাই, এখানে জেড স্কোয়ার পি কিউ বাই ডি স্কোয়ার, প্রিভ্যালেন্স অথবা প্রপোর্শনের জন্য এই ফর্মুলাটা মোটামুটি আমাদের যে ফর্মুলা সেটার সাথে যায়। আমরা 100 - p লিখি, এটা আবার 100 - p কে কিউ দিয়ে প্রকাশ করছে। যাই হোক, এর সাথে অ্যাকসেপ্টেবল ইরর আছে। অ্যাকসেপ্টেবল ইররটা আমরা সাধারণত যে আমাদের প্রপোর্শন আছে সেই প্রপোর্শনকে আমাদের অ্যাকসেপ্টেবল ইরর দিয়ে গুণ করে এটা কিন্তু ডি ভ্যালুটা বের করি। যেমন 10% যদি হয় অ্যাকসেপ্টেবল ইরর, সেক্ষেত্রে এটা কিন্তু যে প্রপোর্শনটা থাকবে সেই প্রপোর্শনকে, এই প্রপোর্শনের 10% হবে। এটা সরাসরি অ্যাকসেপ্টেবল ইরর যদি 10% হয়, সেক্ষেত্রে সরাসরি 10% এখানে ইউজ করা যাবে না। আর লেভেল অফ সিগনিফিকেন্স আমরা তো, ভাই এটা বুঝলাম না, আরেকবার বলবেন? আচ্ছা এটা এক্সাম্পল দেখলেই বোঝা যাবে। এখানে একটা এক্সাম্পল, এটা অবশ্য সলভ করা হয়নি আমাদের যে ডায়াগনস্টিক পারফরমেন্সের জন্য, সেটাতে আসবে এটা অ্যাকসেপ্টেবল ইররের ব্যাপারটা। এখন আমরা বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে যে এর আগে একটা স্টাডি হয়েছে, সেখানে একটা কোনো কিছুর ডেথ রেট ছিল, এমআই এর এটা ডেথ রেট 10%, তার মানে একটা প্রপোর্শন চলে আসতেছে এখানে। 10% ছিল, এই 10% ধরে আমরা কিন্তু এখানে স্যাম্পল সাইজটা ক্যালকুলেট করতে পারবো। এবং আমরা কত কত পার্সেন্ট কনফিডেন্স লেভেল ইউজ করব, কত পার্সেন্ট ইরর ইউজ করব, এটা কিন্তু এখানে বলে দিচ্ছে। এবং কনফিডেন্স লেভেল যদি বলে দেয়, তাহলে কারেসপন্ডিং একটা জেড ভ্যালু থাকবে যেটা আমরা টেবিল থেকে ইউজ করব। সিঙ্গেল একটা স্টাডিতে, আগের কোনো স্টাডিতে যদি কোনো একটা ভ্যালুর একটা মিন এবং এসডি থাকে, সেটা ইউজ করেও কিন্তু আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে পারি, যদি এটা আমাদের জন্য প্রযোজ্য না। যেমন এখানে দেখা যাচ্ছে যে আগের একটা স্টাডিতে মিন ছিল 3.1 কেজি এবং এসডি ছিল 0.63, এবং এইটা থেকে আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে পারবো। এর সাথে যদি গ্রুপ থাকে অনেক সময় আমাদের স্টাডিতে, যেমন একটা থাকতে পারে কন্ট্রোল গ্রুপ, কেস গ্রুপ, এরকম গ্রুপ যদি থাকে, দুটা বিভিন্ন ধরনের গ্রুপ থাকতে পারে। দুইটা যদি গ্রুপ থাকে, দুইটা গ্রুপের মিন দুই ধরনের হতে পারে, এবং এই দুইটা মিন থেকে এবং দুইটা আলাদা এসডি থেকেও আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে পারি। সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদেরকে লেভেল অফ সিগনিফিকেন্স এবং পাওয়ার দুইটাই ইউজ করতে হচ্ছে। এইটার ক্ষেত্রে জেড আলফা এবং জেড বিটা দুইটাই আছে। তো এইরকম স্টাডির ক্ষেত্রে কিন্তু জেড বিটা বা পাওয়ারের ব্যাপারটা চলে আসবে। এখন যদি আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল থাকে, সেখানে দুইটা গ্রুপ থাকে, কন্ট্রোল গ্রুপ, এক্সপেরিমেন্টাল গ্রুপ, সেটার ক্ষেত্রেও দেখেন আমরা যদি দেখি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ব্যাপার আছে, এবং এটার ক্ষেত্রেও কিন্তু আলফা এবং জেড বিটা দুটাই চলে আসছে। তো এখানে কিন্তু পাওয়ারের ব্যাপারটা আসছে। আর আমাদের যেটা, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে আমরা সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি ইউজ করে এই স্যাম্পল সাইজটা ক্যালকুলেট করি। যদি আমরা সেন্সিটিভিটি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়। যারা অন্য কোনো ফর্মুলা ইউজ করেন, সাধারণত দেখা যায় যে এই ফর্মুলাটাই পরে করে দেওয়া হয়, জেড স্কোয়ার পি 100 - p/d², এবং পরবর্তীতে এই যে এই সংখ্যাটা বের হয় অ্যাকচুয়াল স্যাম্পল সাইজের জন্য, আবার ওইটাকে প্রিভ্যালেন্স, যে ডিজিজ নিয়ে আমরা কাজ করতেছি সেটার প্রিভ্যালেন্স দিয়ে ভাগ করতে হয়।
এই প্রিভ্যালেন্সটাও অনলাইন থেকেই কালেক্ট করতে হয়, অথবা কোনো প্রিভিয়াস স্টাডি থেকে, যেটা আমাদের বাংলাদেশেরও কোনো স্টাডি হতে পারে। প্রিভ্যালেন্স দিয়ে ভাগ করে ফাইনালি যে রেজাল্ট আসবে সেটাই হলো আমাদের অ্যাকচুয়াল স্যাম্পল সাইজ। এখানে দেখতে পাচ্ছি লেভেল অফ সিগনিফিকেন্সের ব্যাপার আছে, সেন্সিটিভিটির ব্যাপার আছে, অ্যাকসেপ্টেবল এরর যেটা আমরা বললাম যে 10%-এর নিচে থাকতে হবে, এবং ফাইনালি যে স্যাম্পল সাইজটা আসবে ভাইয়া, এখানে। প্রিভ্যালেন্স দিয়ে কি ভাগ করতেই হবে? আমি যদি প্রিভ্যালেন্স দিয়ে ভাগ না করি? আহ এইটা আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে অনেকে অনেকভাবেই করছে। কিছু হুম। কিছু ক্ষেত্রে স্যার কারেকশন করে দিছে, আবার কিছু কিছু ক্ষেত্রে স্যার কারেকশন করে দেয়নি। তবে স্যার যাদেরকে কারেকশন করে দিছে তাদেরকে এইভাবেই দিছে দুইটা স্টেজে। আর ভাইয়া, সেনসিটিভিটি অথবা স্পেসিফিটি যে কোনো একটা নেওয়া যাবে আর হ্যাঁ, প্রিভিয়াস স্টাডি থেকে? হ্যাঁ, দুটাই ইউজ করা যাবে। তবে সেন্সিটিভিটির জন্য আমরা যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছি যে প্রিভ্যালেন্স দিয়ে সরাসরি ভাগ করি, সেটা হলো সেন্সিটিভিটির জন্য প্রযোজ্য। এখন আমি এটা একটু যদি দেখি, এখানে একটা সেন্সিটিভিটি দেখাচ্ছে 80%, 5% ইরোর, 1% লেভেল। যাই হোক, এটা 1% লেভেল এখানে দেখানো হচ্ছে, কারেসপন্ডিং জেড ভ্যালু এটা 2.58। আমরা যদি 5%, 95% লেভেল যদি ধরি, সরি, লেভেল অফ সিগনিফিকেন্স যদি 5% ধরি, সেক্ষেত্রে কারেসপন্ডিং জেড ভ্যালু হবে 1.96, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি 1.96। আমরা অবশ্য কনফিডেন্স লেভেলটা বেশি ইউজ করি, সেটা হচ্ছে 95%। 95% কনফিডেন্স লেভেলের কারেসপন্ডিং লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 5%, এবং সেটার কারেসপন্ডিং জেড ভ্যালু হচ্ছে 1.96। তবে এখানে লেভেলটা একটু বাড়াচ্ছে, সেক্ষেত্রে জেড ভ্যালুটা একটু বেশি, স্যাম্পল সাইজটাও বেশি আসবে। তবে আমরা আমাদের জন্য 95% কনফিডেন্স লেভেলটা ইউজ করি, এবং জেড ভ্যালুটা কিন্তু 1.96 থাকে সাধারণত সবারই। এখন এই যে অ্যাকসেপ্টেবল ইরোর, যেটা অ্যাকসেপ্টেবল ইরোর যে 5%, 5%টা সরাসরি আহ, আমরা 5 ইউজ করব না। আমরা ইউজ করব 5% অফ আমাদের যে সেন্সিটিভিটি আছে সেটা। যেমন 80%-এর 5% হচ্ছে, 80-র 5% হচ্ছে হলো 4। সো আমাদেরকে 4টা ইউজ করতে হবে এখানে, এটাই হলো ব্যাপার। তবে আমি দেখছি এটা যদিও এটাই বলা আছে, কিন্তু আমাদের অনেক কলিগ দেখা যাচ্ছে যে সরাসরি 5% দিয়েও ভাগ করছে, তাদেরটাও পার হয়ে গেছে, সমস্যা নাই। তবে অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে 5% অফ আমাদের যে প্রপোর্শন থাকবে, অ্যাকসেপ্টেবল ইরোরটাকে সরাসরি আমরা ইউজ করব না। অ্যাকসেপ্টেবল ইরোরটাকে আবার যেটা আমাদের সেন্সিটিভিটি, সেটা দিয়ে গুণ করে সেটার ফলাফলটা আমাদেরকে দিতে হবে। একটু ভেরিয়েশন হবে। যেমন 5 দিয়ে যদি আমরা ভাগ করতাম, তাহলে এনটা কমতো, আর একটু কমে যেত। কিন্তু আমরা 5% অফ 80 যখন করতেছি, তখন ভ্যালুটা যেহেতু কমে গেল, তখন আবার স্যাম্পল সাইজটা একটু বাড়বে। এখন এটা লাখের উপর নির্ভর করবে, যদি কারো করা থাকে সরাসরি, সেটা স্যার যদি দেখে কারেকশন দিতে পারে, আবার অনেকেরই পার হয়ে গেছে। যাই হোক, যার যেভাবে আছে সেভাবেই থাকবে, পরীক্ষায় স্যার কারেকশন করে দিতে পারে। এখন যদি কোনো কারণে পরীক্ষায় এমন হয় যে আমার স্যাম্পল সাইজটা কারেকশনের পরে বেড়ে গেল, সাপোজ আমি 50 দিয়ে কাজ করছি, স্যার কারেকশন করার পরে আমি কোনোভাবেই, যেমন আমি প্রথমে চেষ্টা করব যে অ্যাকসেপ্টেবল ইরোর বাড়ানোর জন্য। যেমন আমি যদি 7 দিয়ে কাজ করি আগে, আমার স্যাম্পল সাইজ এখন কমানোর জন্য হয়তো 8% করলাম, বা আমার স্যাম্পল সাইজটা আগের স্যাম্পল সাইজের কাছাকাছি রাখার জন্য 8% করলাম। কিন্তু বিভিন্ন ভাবে করেও দেখা যাচ্ছে আমি কমাইতে পারতেছি না, আমার স্যাম্পল সাইজ আগের স্যাম্পল সাইজের চেয়ে সাপোজ 10 বেশি হয়ে গেছে। তখন আমাদেরকে বলতে হবে যে আমার স্যাম্পল সাইজ ছিল 70, কিন্তু টাইম কনস্ট্রেইনের কারণে আমি এই স্টাডির জন্য স্যাম্পল সাইজ 50 নিচ্ছি, এরকম। অথবা যখন দেখা যাবে যে আমার স্যাম্পল সাইজ কারেকশনের পরে কমে গেল, সাপোজ আমি কাজ করছি 50, কিন্তু আমার এখন আসলে হলো 40। এখন যদি কারেকশনের পরে 40 আসে, তখন আমরা একটা টার্ম ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে আমার মিনিমাল স্যাম্পল সাইজ ছিল 40, কিন্তু এই স্টাডিতে 50 স্যাম্পল নেওয়া হয়েছে। এরকম ভাবে আমরা জাস্ট ফর্মুলাটা ইউজ করতে পারি, করে কারেকশনের পরে একটা লাইন এক্সট্রা যোগ করতে পারি। যাদের বেশি হবে তাদের ব্যাপারে টাইম টাইম কনস্ট্রেইনের ব্যাপারটা আনতে পারি।
এবং যাদের কম হবে তাদের জন্য হচ্ছে লিমিট, মিনিমাল স্যাম্পল সাইজ এত ছিল, কিন্তু এই স্টাডিতে আমরা হয়তো একটু বেশি নিচ্ছি। এখন যদি স্পেসিফিসিটি আমরা ইউজ করি সবই একই, কিন্তু যখন আমরা সেকেন্ড স্টেপটা করব তখন ওই যে এন ভ্যালুটা আসছে সেটাকে সরাসরি প্রিভ্যালেন্স দিয়ে ভাগ করতে পারবো না, সেটা 1 মাইনাস প্রিভ্যালেন্স দিয়ে ভাগ করতে হবে। ভাইয়া প্রিভ্যালেন্সটা কিভাবে নিব? অনলাইন থেকে বললেন, ওটা একটু বলবেন? এটা তো অনলাইনে সার্চ দিতে হবে যে আমি যে ডিজিজটা দিয়ে কাজ করতেছি এটার প্রিভ্যালেন্স কত। এখন যেটা আপনার সুবিধাজনক হবে, যদি আপনি দেশের পান দেশেরটাই নেবেন, যদি বাইরের পান সেটাই নেবেন, একটা রেফারেন্স দিয়ে ওই প্রিভ্যালেন্সটা ইউজ করতে হবে। রেফারেন্সটা দিয়ে দিতে হবে ভাইয়া, না পাশে? প্রিভ্যালেন্স হ্যাঁ কোথা হ্যাঁ থেকে হ্যাঁ, নিয়েছি? অনলাইনটা যেখানে পাইলেন সেই পেজের রেফারেন্স দিলেই হবে, অথবা সেটা যদি জার্নাল হয় সেই জার্নালেরই রেফারেন্স দিবেন। আচ্ছা। এখন আমরা যেই বিভিন্ন ধরনের স্টাডিতে যে ডাটাগুলো পাই, ডাটাগুলো আমাদেরকে সামারাইজ করতে হয়। সামারাইজ করার জন্য আমরা সাধারণত টেবিল ইউজ করি, একেবারে প্রাথমিকভাবে টেবিল। তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল বা ফ্রিকোয়েন্সি টেবিল। এটার মধ্যে আমরা সাধারণত একটা ক্লাস ইন্টারভাল দিই। যেমন যদি এমন হয় যে স্টুডেন্টদের একটা পরীক্ষার নাম্বার নাম্বার 0 থেকে 20, 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে 0 থেকে 20, 30 জন এরকম করে ক্লাস ইন্টারভাল করতে হয়, এবং সেখানে কতজন আছে সেটা সংখ্যা দিতে হয়। এরকম ভাবে যদি করি এটা গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল। এটা আবার যদি আমরা যদি এখানে দেখি যে 0 থেকে 20, 20 থেকে 40, তার মানে এখানে দেখতেছি যে উপরেও 20টা আছে, আবার এই 20টা নিচের রোতেও আছে। তো এরকম ভাবে যদি আমরা করি সেক্ষেত্রে এটাকে এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল বলা হয়। 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60। এখন যদি আবার এটা আমরা একটু অন্যভাবে করি, যেমন 0 থেকে 19, 20 থেকে 39, 40 থেকে 59, 69, এইভাবে যদি করি এটাকে ইনক্লুসিভ টাইপ ইন্টারভাল বলা হয়। যাই হোক, আমরা যেভাবে করি সমস্যা নাই, যে কোনো একটা বললেই হবে। আর এরপরে যদি আমরা দেখি তাহলে একটা ক্রস ট্যাব, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের অনেক জায়গাতেই ক্রস ট্যাব ইউজ করতে হয়। যেমন এক্সপোজার, আউটকাম, এগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে ইয়েস নো যদি করি সেক্ষেত্রে এখানে একটা ক্রস ট্যাব হয়। সেটা টু ওয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে টু ওয়ে, দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, টু ওয়ে বা বাইভ্যারিয়েট টেবল। এইটা আবার মাল্টি ওয়ে হতে পারে। আহ যেমন এটাকে আমরা 2/4 বলতে পারি, এদিকে দুইটা এদিকে চারটা, 2/4 কন্টিনজেন্সি টেবিল অথবা ক্রস ট্যাব যেটাই বলি, এগুলো আমরা ইউজ করি। এটা হলো কন্টিনজেন্সি টেবিল বলে অথবা ক্রস ট্যাব বলে। এখন আমরা যে অ্যাভারেজ, বিভিন্ন ডাটার অ্যাভারেজ পাই, অ্যাভারেজ গুলো আহ, আমরা কিন্তু যেমন আহ, এখান থেকে আমরা একটা সেন্ট্রাল টেন্ডেন্সি দেখতে পাই। সেটা হচ্ছে যখন আমরা একটা স্টাডি করি দেখা যায় যে আমাদের ভ্যালুগুলো, ম্যাক্সিমাম ভ্যালু একটা অ্যাভারেজের কাছাকাছি থাকে। অ্যাভারেজ থেকে কম কিছু ভ্যালু থাকে, অ্যাভারেজের চেয়ে অনেক উপরে কিছু বেশি থাকে। অনেক অ্যাভারেজের উপরে কিছু ভ্যালু থাকে, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু দেখা যায় যে সেন্ট্রালি একটা পার্টে দেখা যায় ক্লাস্টার হয়ে থাকে, অনেক বেশি ভ্যালু থাকে সেন্টার পার্টে, এবং এটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। এবং সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনটা আমরা যদি আবার দেখি তাহলে এখানে তিনটা টার্ম আছে: মিন, মিডিয়ান, মোড। মিন যেটা, মিন তো আমরা যেটা সরাসরি গড় যেটা সেটাই মিন। মিডিয়ান হচ্ছে যে আমরা যখন এটাকে আহ, একেবারে সাজাতে থাকবো ছোট থেকে বড়, তখন একটা ভ্যালু থাকবে যেটা পুরা সিস্টেমটাকে উপরে এবং নিচে দুইটা ভাগে ভাগ করবে, সেটা হলো মিডিয়ান। এবং মোড হচ্ছে যেই ভ্যালুটা সবচেয়ে বেশি বার আমার স্টাডিতে আসবে সেটা হলো মোড, যেটা সবচেয়ে বেশি বার যেই ভ্যালুটা চলে আসবে। মোটামুটি যখন একটা ভালো স্টাডি হয় এই মিন, মিডিয়ান, মোড এই ভ্যালুগুলো কাছাকাছি থাকে। এবং আমরা যদি এখানে দেখি যে কোয়ান্টিটেটিভ আমাদের যে ডাটাগুলো থাকে সেটার মিন, মিডিয়ান, মোড তিনটাই আহ, থাকে। যখন আমরা নমিনাল টাইপ ডাটা ইউজ করি, নমিনাল এবং অর্ডিনাল, কোয়ালিটেটিভ ডাটা দুই ধরনের, নমিনাল এবং অর্ডিনাল। নমিনাল টাইপের ডাটা মিন, মিডিয়ান কোনোটাই নাই, শুধু মোড। মোড কেন? যে যেই ভ্যালুটা বেশি বার আসছে, এখন যদি একটা নমিনাল টাইপ ডাটা থাকে যেটা সবচেয়ে বেশি বার আসলো সেটাই মোড। আর অর্ডিনাল টাইপের ডাটা যদি হয় সেক্ষেত্রে
এটার কিন্তু মিডিয়ান এবং মোড দুটো থাকবে, কিন্তু কোনো মিন থাকবে না। এখন আমরা একটা ডাটা যে থাকে, সেই ডাটাগুলো কোথায় আছে এটা দেখার জন্য একটা তো সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা দেখলাম, মিন মিডিয়ান মোড। এছাড়া আমরা পার্সেন্টাইলস বা অথবা সেন্টাইল এই টার্মটা ইউজ করি। এর সাথে আছে ডেসাইল এবং কোয়ার্টাইল, যদিও এগুলো খুব বেশি ইউজ হয় না, তবে পার্সেন্টাইল সেন্টাইলটা মোটামুটি ইউজ হয়। এখন যদি আমরা একটু পার্সেন্টাইলটা দেখি, যে আমাদের যে ফুল ডাটা আমরা যদি সাজাইতে থাকি, একটা লাইন, এখানে সব ডাটা আছে, এই পুরা ডাটাকে যদি আমরা একবারে 100টা ভাগে ভাগ করি, 100টা ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ হচ্ছে একটা সেন্টাইল। এই 100টা ভাগে ভাগ করার জন্য আমাদেরকে কিন্তু এই তো ইমাজিনারি যে লাইন, এটা 99টা ইমাজিনারি লাইন হবে। 99টা ইমাজিনারি লাইন হলে এটা কিন্তু 100টা ভাগে ভাগ হবে। এখন খুব কমনলি একটা টার্ম ইউজ হয়, ফিফথ সেন্টাইল, ফিফথ পার্সেন্টাইল বা ফিফথ সেন্টাইল। ফিফথ সেন্টাইল মানে হচ্ছে আহ, যেই ভ্যালুটা একটা এরকম একটা দাগ থাকবে, আরেকটা দিলে ফিফথ সেন্টাইলটা বুঝতে পারতাম আমরা। ফিফথ সেন্টাইল যেই ভ্যালুটার নিচে 5% ডাটা থাকবে এবং তার উপরে থাকবে 95% ডাটা। একটা জিনিস আমরা একটু দেখি, যদি আমরা সাজাতে থাকি এরকম অ্যাসেন্ডিং ম্যানারে, যদি একটা ফিফথ সেন্টাইলের একটা আরেকটা যদি দাগ টানতাম, 5P5 হতো, সেটাই ফিফথ সেন্টাইল। ফিফথ সেন্টাইল মানে বলতেছে যে তার নিচে কিন্তু মাত্র 5% ডাটা আছে এবং উপরে আছে 95% ডাটা। তাহলে বোঝেন যে যে ভ্যালুটা আমরা ইউজ করতেছি সেটা কিন্তু অনেক নিচের দিকে আছে। ওকে, ঠিক একইভাবে ফোর্থ সেন্টাইল মানে হচ্ছে 4% ডাটা নিচে থাকবে এবং 100 থেকে 4 বাদ দিলে যেটা হবে 96% ডাটা উপরে থাকবে। যাই হোক, আমরা যদি ফিফথ সেন্টাইলটা একটু চিন্তা করি, সাপোজ আমাদের আমরা যেটা খুব কমনলি ইউজ করি, লো বার্থ ওয়েট বা লো বার্থ ওয়েটটি যদি চিন্তা করি, সেটা যদি চিন্তা করি আমাদের আল্ট্রাসাউন্ডে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন যদি দেখি, সেখানে অনেক সময় বলা হয় যে ফিটাল ওয়েট যদি 10th পার্সেন্টাইলের নিচে হয়, কোথাও আছে 3rd পার্সেন্টাইল, তার মানে আমাদের একটা কাট অফ ভ্যালু করে দিতে হচ্ছে, যেটা হচ্ছে নিচের দিকের একটা ভ্যালু, যে যেই ভ্যালুর নিচে চলে গেলে আমরা কিন্তু এটাকে খারাপ বলবো। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয় যে 5% ডাটাও যদি তার নিচে থাকে, একটা ভ্যালুটা এমন হয়েছে যে মাত্র 5% ডাটা তার নিচে আছে, সো এটা কিন্তু কম, এবং ওয়েট যদি কম হয় বাচ্চার, সেক্ষেত্রে কিন্তু খারাপ। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যখন ওই ভ্যালুটা বেশিও খারাপ হতে পারে। যেমন আমরা আম্বিলিক্যাল আর্টারি, ইউটেরাইন আর্টারি, এগুলো কিন্তু রেজিস্ট্যান্স কম থাকে। এখন কোনো কারণে যদি এগুলো রেজিস্ট্যান্স বেশি হয়ে যায়, তখন আবার খারাপ। সেক্ষেত্রে আবার ওইটা দেখা যাবে যে আমরা যদি দেখি, তাহলে দেখা যাবে যে যদি কোনো কারণে ইউটেরাইন আর্টারি বা আম্বিলিক্যাল আর্টারির পিআই 95th সেন্টাইলের বেশি হয়ে যায়, যেমন আমরা যদি বলি 95th সেন্টাইল মানে এটা কিন্তু অনেক উপরের দিকের একটা ভ্যালু, এবং এই 95th সেন্টাইলের নিচে আছে কিন্তু 95% ডাটা এবং উপরে আছে মাত্র 5% ডাটা, তার মানে এটা অনেক উপরের একটা ভ্যালু। উপরের ভ্যালু খারাপ হতে পারে, সেটার এক্সাম্পল হলো আমাদের ইউটেরাইন আর্টারি এবং আম্বিলিক্যাল আর্টারির যদি পিআই বেশি হয়, রেজিস্ট্যান্সটা আমাদের টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্স কম থাকবে ইউটেরাইন আর্টারি অথবা আম্বিলিক্যাল আর্টারিতে, কিন্তু যদি বেশি হয় সেক্ষেত্রে খারাপ। এগুলো মোটামুটি আমরা কমনলি ইউজ করি, পার্সেন্টাইল এবং সেন্টাইল। এবং এটা আমাদের আল্ট্রাসাউন্ড যে মেশিনগুলো থাকে সেখানে একটা গ্রাফ থাকে, ইন্টিগ্রেটেড গ্রাফ থাকে। গ্রাফে আমরা ডাটা যদি এন্ট্রি করি, সেক্ষেত্রে গ্রাফে ওটা মার্ক করা থাকে যে এটা কোন সেন্টাইলে আছে। যদি আমরা দেখি যে ইউটেরাইন আর্টারি, আম্বিলিক্যাল আর্টারি, আমি যে স্টাডিটা করতেছি সেইটা 95th সেন্টাইলের উপরে আছে, তখন বলতে হবে খারাপ। আবার যদি ওয়েট যদি দেখি যে আমার যে মানে আল্ট্রাসাউন্ড এখন চলতেছে সেইটার ফিটাল ওয়েট 5th সেন্টাইলের নিচে আছে, তাহলে তো অবশ্যই খারাপ বলতে হবে। এরকম ভাবে আমরা এই পার্সেন্টাইল বা সেন্টাইলটা ইউজ করতে পারি। এখন একইভাবে ডাটাটা যদি 100টা ভাগে ভাগ না করে আমরা যদি 10টা ভাগে ভাগ করি, সেটাকে ডেসাইল বলে। ডেসাইল, এটা খুব একটা ইউজ হয় না। আর এই আহ, এই ডাটা সেটটাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, সেক্ষেত্রে এটাকে বলা হয় কোয়ার্টাইল।
এগুলো সাধারণত ইউজ হয় না, জাস্ট আমরা একটু দেখে রাখি যে 4টা ভাগে যদি ভাগ করি তাহলে কোয়ার্টাইল হবে মাত্র 4টা। এখন Q1 এবং Q3, এই Q1 এবং Q3 এর মধ্যে যে ডিস্টেন্স, এটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এই ডিস্টেন্সটা যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে ডাটা ভেরিয়েশনটা অনেক বেশি হচ্ছে। আমি যেটা এর আগে বললাম যে যখন আমরা স্টাডি করি তখন দেখা যাবে মিন, মিডিয়ান, মোড এই সবগুলো কাছাকাছি থাকবে। আরেকটা হচ্ছে যে একটা পরীক্ষায় আহ, দেখা যাচ্ছে একটা অনেকগুলো স্টুডেন্টের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে খুবই কম নাম্বার পাইছে, আবার কিছু কিছু স্টুডেন্ট আছে অনেক বেশি নাম্বার পাইছে। তার মানে কিন্তু ভেরিয়েশনটা অনেক বেশি হচ্ছে। এরকম ক্ষেত্রে কিন্তু এই তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অনেক বেশি হবে। কিন্তু যদি এমন হয় যে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হতে পারে যে প্রশ্নটা অনেক সহজ, সেক্ষেত্রে দেখা যাবে সবাই একটা আহ, বেশি মার্কের দিকে আছে। একেবারে সবচেয়ে খারাপ যে স্টুডেন্ট সেও অনেক বেশি মার্ক পাইছে, আবার যে ভালো সে তো বেশি পাবেই। তখন কিন্তু এই কোয়ার্টাইল রেঞ্জটা কমে যাবে। তার মানে এটা হচ্ছে ইন্ডিকেট করে হলো ডিসপারশন। আমাদের যে ডাটা গুলো থাকে তাদের মধ্যে যদি ভেরিয়েশনটা অনেক বেশি হয় তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অথবা ইন্টার ডেসাইল রেঞ্জ এগুলো অনেক বেশি হয়। রেঞ্জটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে ডাটা ভেরিয়েশন অথবা ডাটা ডিসপারশন অনেক বেশি হচ্ছে। আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যদি কম হয় তাহলে ডিসপারশনটা কম। তার মানে ডিসপারশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমাদের স্টাডিতে আসতে পারে। যেমন এখানে একটা দেখাচ্ছে যে আমাদের যে মিন, মিডিয়ান, মোড দিয়ে আমরা লোকেশন দেখি এবং ডিসপারশনও যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা দেখাচ্ছে এখানে। যেমন অ্যাভারেজ এজ অফ ম্যারেজ যদি দেখি ঢাকার ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে একটা স্টাডিতে, এখানে মিন, মিডিয়ান 25, কিন্তু আমি যদি ভ্যালুগুলো দেখি তাহলে 20, 25 এবং 30। এবং আরেকটা ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে মিন, মিডিয়ান এখানেও কিন্তু 25 এবং 25, কিন্তু যদি আমরা ভ্যালুগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে 5, 25 এবং 45। তার মানে এই নোয়াখালী ডিস্ট্রিক্টে ডিসপারশনটা অনেক বেশি, যেটা একটা খারাপ ইন্ডিকেটর হতে পারে। তো অনেক সময় মিন, মিডিয়ান দিয়ে বা লোকেশন দিয়ে আমাদের ভালো সেন্স নাও তৈরি করতে পারে। সেক্ষেত্রে ডিসপারশন আমাদেরকে একটা ভালো ইনফরমেশন দিতে পারে। এখন যদি আমরা ডিসপারশন দেখতে চাই তাহলে আমাদেরকে বেশ কয়েকটা জিনিস দেখতে হয়। তার মধ্যে আমরা খুব কমনলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখি। এখন দেখেন ডিসপারশন দেখার জন্য আমরা কি দেখতে পারি। একটা হচ্ছে রেঞ্জ দেখতে পারি, যে আমাদের হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর মধ্যে ডিস্টেন্সটা কতটুকু। তো যদি ডিস্টেন্সটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এটা ডিসপারশন বেশি। আর আমরা যে এটা এর আগে দেখলাম ইন্টার ডেসাইল, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটা এই নর্মাল রেঞ্জের মতোই। এটাও যদি রেঞ্জটা বেশি হয় তাহলে বুঝতে হবে যে ডিসপারশন বেশি আছে। মিন ডেভিয়েশন, এটা আহ, এই ফর্মুলা থেকে ইউজ করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে, যেহেতু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করি, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ঠিক পরেই আরেকটা আহ, আছে, সেটা হলো ভেরিয়েন্স। ভেরিয়েন্সটা কিছুই না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু এই ভেরিয়েন্সটা পাওয়া যাবে। স্কোয়ার করলে এই রুট এবং স্কোয়ার কেটে যাবে, শুধু মাঝখানের ভ্যালুটা থাকবে। এবং আরেকটা আছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দিয়ে ভাগ করলে আমরা কিন্তু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পাবো। এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা সাধারণত মিন এবং এসডি তো ইউজ করি। এখন যদি কোনো কারণে মিন এসডিও খুব ভালো সেন্স না করে সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে পারে। যেমন এখানে যদি দেখি একটা ডাটা সেট 1, 2 এবং 3, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু 1। আবার যদি 101, 102, 103 যদি দেখি এখানেও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। সো আমরা যদি দেখি যে ডিসপারশন, দুটা ডিসপারশন, যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ডিসপারশনের ইন্ডিকেটর, ডিসপারশনের ইন্ডিকেটর এসডি তে কিন্তু একই দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি ভ্যালুর দিকে তাকাই তাহলে 101, 102 এবং 103 এই তিনটার মধ্যে কিন্তু ডিসপারশন খুব বেশি না, কিন্তু 1, 2 এবং 3 এই তিনটার মধ্যে কিন্তু ভেরিয়েশন অনেক বেশি। একটার দ্বিগুণ, একটার 3 গুণ, এরকম ব্যাপার স্যাপার চলে আসছে এখানে। কিন্তু 101, 102, 103 এর মধ্যে কিন্তু ভেরিয়েশনটা খুব বেশি না। সেটা আবার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এটা 50%, মানে এটা ডিসপারশন 50%
এখানে বোঝা যাচ্ছে যে অনেক বেশি ডিসপারশন আছে, কিন্তু ডাটা সেট বি তে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যদি দেখি সেক্ষেত্রে দেখছে মাত্র 0.9, তার মানে এটার ভেরিয়েশনটা অনেক কম। সো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তবে আমাদের পরীক্ষার জন্য কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই, মিন এবং এসডি, এই দুটো মাথায় রাখতে হবে। এখন যদি কোনো কারণে এখানে দেখা যাচ্ছে স্যাররা হঠাৎ করে আমাদের যে স্টাডিতে আমরা যে কাজ করলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি, এখন স্যার হঠাৎ করে দেখা গেল যে ভ্যারিয়েন্স ধরলো। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে জাস্ট স্কোয়ার করে দিলেই ভ্যারিয়েন্স হবে, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এটা কিছুই না, জাস্ট স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সাপোজ এইচ ডি আসছে 4, তাহলে আমাদের ভেরিয়েন্স হবে 16, এটা একটু মাথায় রাখতে হবে। প্রবাবিলিটি এখানে জাস্ট আমরা একটু, এটা পরে আসবে, আমরা একটু দেখে নেই একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু, এটা হলো প্রবাবিলিটি। এটাকে পি ভ্যালু দিয়ে প্রকাশ করা হয় এবং এটা রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1, এটাই মাথায় রাখতে হবে। প্রবাবিলিটি তো মনে থাকবেই, 0 থেকে 1 এটা হলো রেঞ্জ, পি ভ্যালু রেঞ্জ। পি ভ্যালু রেঞ্জ কখনো 2, 3 হবে না, 0 থেকে 1 এর মধ্যেই কোনো একটা ভ্যালু হবে। এখন যদি 0 হয় তাহলে বুঝতে হবে যে এই ঘটনা ঘটাটার কোনো সম্ভাবনা নাই। যেমন র্যাবিস যদি কোনো কারণে হয়ে যায়, এটা সার্ভাইভালের কোনো সম্ভাবনা নাই। এখন আবার যদি এমন হয় যে 1 মানে 100%, পি ভ্যালুকে 100 দিয়ে গুণ করা যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে চান্সটা কত পার্সেন্ট। যদি আমি চিন্তা করি যে একজন মানুষ মারা যাবে, এটা কিন্তু 100% সত্য। তো এই ঘটনাটা পি ভ্যালু হচ্ছে 1। এখন যদি পি ভ্যালু 0.5, তার মানে 100 দিয়ে গুণ করলে 50%, তার মানে এক ঘটনাটা ঘটতে পারে 50%, নাও ঘটতে পারে 50%, তার মানে সমান সমান। তার মানে যদি আমরা দেখি যে বার্থ অফ এ মেল বেবি, একটা বাচ্চা হবে, ছেলে না মেয়ে, আমরা যদি একটা বাচ্চাকে ছেলে বলে দেই না দেখেই, তাও আমি 50% সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক একইভাবে আমার ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে হলো 50%। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 0.05%, এটা হচ্ছে 5% চান্স, এটা একটু মাথায় রাখবো, এটা পরে আসবে। এটা স্ট্যাটিস্টিক্যালি খুবই গুরুত্বপূর্ণ, যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি 5% থাকে, সেটার পি ভ্যালু হচ্ছে 0.05, এবং যদি পার্সেন্টেজে প্রকাশ করি এটা 5% চান্স। এখন আমরা জাস্ট একটু দেখে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে টেবিলটা দেখলাম, গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল, এরকম একটা টেবিল যদি আমরা করি, টেবিল থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে হিস্টোগ্রাম তৈরি করতে পারি। হিস্টোগ্রাম যদি তৈরি করি, হিস্টোগ্রামের আবার যদি মিডল পয়েন্ট গুলো আমি যোগ করে দেই, সেক্ষেত্রে একটা ডিস্ট্রিবিউশন তৈরি হবে। এইরকম একটা ডিস্ট্রিবিউশন যদি হয় একটা ডাটা সেটের, যেখানে মিন, মিডিয়ান এবং মোড একই জায়গায় থাকে, অথবা যদি বলি যে মিন, মিডিয়ান এবং মোড খুব কাছাকাছি থাকে, তাহলে কিন্তু এটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। যেই ডাটা সেটে মিন, মিডিয়ান এবং মোড খুব কাছাকাছি থাকে অথবা একই পয়েন্টে থাকে, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় একটা ডাটা সেটের, সেক্ষেত্রে এর কিছু ফিচার আছে। আমরা যখন এরকম একটা ডায়াগ্রাম তৈরি করি, সেটা একটা হচ্ছে ফিচার গুরুত্বপূর্ণ, বেল শেপড হবে, এটা বেল শেপ, এবং এটা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দুই সাইডে সিমেট্রিক্যাল হবে। এটা মিন, মিডিয়ান, মোড কোইনসাইড করবে, এবং এই মিন, মিডিয়ান, মোডের যে লাইনটা, এর আহ, নিচের দিকে থাকবে হলো 50% ডাটা এবং উপরের দিকে থাকবে হলো 50% ডাটা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মিনের সাথে যদি আমরা প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি, মিনের সাথে যদি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন - 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস করি, এই ভ্যালুটার মধ্যে থাকবে 68% ডাটা, এটা একটু মনে রাখতে হবে। +-2 এসডি যদি করি, এটা হচ্ছে 95% ডাটা থাকবে যদি +-2 এসডি করি, এবং +-3 এসডি যদি করি, তাহলে সেটা 99% ডাটা কভার করবে। এই মিন +-1 এসডি, 2 এসডি এবং 3 এসডি, এটা 68%, 95% এবং 99% ভ্যালু কভার করে, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা পরবর্তী ডিসকাশনে এটার নেক্সট যে পার্টটা আছে সেটা ডিসকাস করব। আজকে আমার ডিসকাশন এতটুকুই। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন বা সাপ্লিমেন্টেশন থাকে তাহলে বলতে পারেন।
আমাদের প্রথম পার্টটা ছিল স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের উপরে, যেখানে আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেশনে তো আমরা একটা প্রপোর্শন ইউজ করি, আমাদের জন্য বলতেছি। এর সাথে আমাদেরকে অ্যাকসেপ্টেবল ইরর এবং কনফিডেন্স লেভেলটা ইউজ করতে হয়। কনফিডেন্স লেভেল আমরা সাধারণত 95% ইউজ করি, যেটার কারেসপন্ডিং জেড ভ্যালু হচ্ছে 1.96। আর যদি আমরা অ্যাকসেপ্টেবল ইরর কম বেশি করি, সেক্ষেত্রে আমাদের স্যাম্পল সাইজটা কম বেশি হবে, যেটা আমাদেরকে করতে হয়। আমরা সর্বোচ্চ 10% পর্যন্ত ইউজ করতে পারবো। এরপরে আমরা কিছু ডাটা সামারাইজেশনের জন্য টেবিল দেখলাম। জাস্ট আর একটা দেখছি আমরা ডাটা ডিসপারশন কেমন হচ্ছে, সেটার জন্য আমরা দেখলাম পার্সেন্টাইল, ডেসাইল, সেন্টাইল, যেটা পার্সেন্টাইলটা আমাদের ক্ষেত্রে ইউজ বেশি হয়। এরপরে আমরা দেখলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন, যদি আমাদের একটা স্টাডি খুব ভালো হয়, তো সেক্ষেত্রে নর্মাল ডিস্ট্রিবিউশনই হবে এমন কোনো কথা না। তবে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ। আর নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কিনা আমাদের ডাটাগুলো, এটা কিন্তু যখন আমরা অ্যানালাইসিস করব, আমাদের যে ভ্যালুগুলো থাকে, অ্যানালাইসিস করার আগে আমাকে প্রথমে আহ, এটা অ্যানালাইসিস করতে হয় যে আমার ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কিনা। নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকলে এক ধরনের টেস্ট হইতে পারে, নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকলে আরেক ধরনের টেস্ট হইতে পারে, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। সেটা একটু মাথায় রাখতে হবে। তবে ওইটা খুব গুরুত্বপূর্ণ না, জাস্ট আমাদের ডাটাগুলো নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা আমরা এখানে যে গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন অ্যানালাইসিস করবো তখন এসপিএসএস এ ওইটা স্টাডি করার সিস্টেম আছে, ওখানে কিছু ভ্যালু দেখে বুঝতে হয় যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কি নাই। ওকে, আপনারা কি কেউ কিছু সাপ্লিমেন্ট করবেন কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন ওয়ালাইকুম ছিল আসসালাম। ভাইয়া। মানে যদি হ্যাঁ স্যাম্পল সাইজ হচ্ছে যে কম আসে, মানে ধরেন স্যাম্পল সাইজ হচ্ছে 70 আসছে, তাহলে হচ্ছে যে এরকম মানে কনসিডারিং নন রেসপন্স রেট উইথ 30%, এরকম হিসাব করে কি মানে 100টা স্যাম্পল নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক সময় করা হয়, যে আমি স্টাডি করতে গেলে দেখা যাবে অনেকে আমি নিলাম, কিন্তু তারা আমাকে আমার এখানে নাও আসতে পারে, তারা ডিফল্টার হইতে পারে, অথবা ট্রেস করতে নাও পারি, যাই হোক লেখা যাবে। হ্যাঁ, এটা তো লেখে অনেকে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, তাহলে আমাদের ডিসকাশন আজকে এখানে শেষ করছি। আমাদের যে ডিস্ট্রিবিউশন টেবিলের যে পার্টটা দেখতেছি, এটার কন্টিনিউশন হবে আমাদের পরবর্তী ডিসকাশনে ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।